শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানাচ্ছি এবং আজও আমাদের সঙ্গে সফল একজন অতিথি আছে। আমরা পুরো রাঙা সকাল পরিবার আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের পক্ষ থেকে আরও একবার, এবং সবসময়ের মতো যেটা বলতে চাই, দিনটি ভালো কাটুক যেমনটা বলছিল লাবণ্য, এবং দিন ভালো হয়ে ওঠার জন্য আমাদের ভালো ভালো কাজ করতে হবে, বেশি বেশি কাজ করতে হবে, এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে প্রতিদিন একটু করে হলেও নিজের জন্য কিছু করতে হবে। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি একজন স্থপতি, তিনি মোহাম্মদ নাজমুল হক বুলবুল। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। আমরা শৈশব থেকেই শুরু করতে চাই। আমরা যতদূর জানি যে ময়মনসিংহে আপনার বাড়ি ছিল ছোটবেলায়, এবং রাজবাড়ির শশীলজে, রাইট? শশী লজ। আচ্ছা, শশী লজ। তো কেমন ছিল শৈশবটা একটু শুনতে চাই সব মিলিয়ে। শৈশবের কথা মনে হলেই একটু নস্টালজিক হয়ে যায়, কারণ শৈশব আমাদের মানে ঢাকার বাইরে যারা আমরা বড় হয়েছি, শৈশবটা সবসময় একটু বর্ণাঢ্য ছিল। যেমন ধরেন ছোটোবেলাটা একটা রাজবাড়ি ভিতরে এই টিচারদের কোয়ার্টার ছিল। আমার বাবা ছিলেন ওই রাজবাড়ির টিচার্স ট্রেনিং কলেজ ছিল ওই ইয়েটা, রাজবাড়িটা। ওই টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর। তো ওখানেই আমরা প্রথম 5 বছর ওখানেই কেটেছে, এবং আমার শিক্ষা জীবন ওখান থেকেই শুরু হয়েছে। ওখানে একটা স্কুল ছিল, ডেমনস্ট্রেশন স্কুল, এই যে যাদেরকে টিচার তৈরি করা হয় তারাই কিন্তু স্কুলটা চালায়। তো ওইটা ছিল একটা রানী মহল, ওই রাজবাড়ির রানী মহলের অংশটুকুতে। তো ওইটা ওই লফটি, বড় বড় স্পেস, বড় বড় দরজা জানলা, সেই সাথে আমরা ছোট ছোট মানুষ, ছোট ছোট টেবিল, এগুলো আর কি খুব করতো আর কি, টানতো যে আচ্ছা আলো, বড় বড় জানালা দিয়ে আলো আসছে, খোলা জায়গা, বাগান দেখা যাচ্ছে, সামনে একটা ডিম্বাকৃতি পুকুর ছিল, সেটাও দেখা যেত। তো ওই সময়টা ওই স্কুল, ওইখানে আমি ক্লাস 3 পর্যন্ত পড়েছি। তারপরে ওখান থেকে ময়মনসিংহ জেলা স্কুলে চলে গেছি ভর্তি পরীক্ষা দিয়ে, ওখানে জেলা স্কুলে ভর্তি হলাম। তো এই 3টা বছর আমার ওই রাজবাড়ির ভিতরে ছিল। তারপরে আমরা নিজেদের বাড়ি করে আরেকটা জায়গায়, কলেজ রোড বলে জায়গাটার নাম, ওখানে চলে গেলাম আমার রাজবাড়ি ছেড়ে। তো এই ছিল মোটামুটি। তো ওইখানকার শৈশবের যে ঘটনাগুলো যেরকম থাকে, যেমন ধরেন আমি হয়তো কয়েকটা পার্টে বলার চেষ্টা করছি, যেমন খেলাধুলা, তারপরে এক এক মৌসুমে কী ধরনের অ্যাক্টিভিটিস আমরা করতাম। যেমন গ্রীষ্মকালে এই সব আমাদের পকেটে মরিচের গুঁড়া এবং লবণ বাটা, প্লাস হচ্ছে ঝিনুক, একটা ঝিনুকের থাকতো, যেটা দিয়ে যে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়া হতো। বর্ষাকালে এরকম বৃষ্টির মধ্যে মাঠে খেলা, মাঠ এমন কাদাযুক্ত হয়ে যেত, পরে আবার এসে ওই পুকুরে গোসল করা, ওই যে পুকুরের উপরে যে গাছগুলো ঝুলে থাকে ওইসব গাছ থেকে লাফায় পড়া, এই জিনিসগুলো। এবং শীতকালে ব্রহ্মপুত্র নদীর ধরেন উইথ কমে যেত, তখন ওইটা আবার সাঁতরায় পার হওয়া, এই ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটিস হতো। আরেকটা খুব ইন্টারেস্টিং, তখন খুব খারাপ লাগতো, শুক্রবারে আমার বাবা ওই রাজবাড়ির ভিতরে কিছু প্রতি জমি ছিল, ওখানে আমরা চাষ করতাম সব ধরনের, ধরেন আলু থেকে শুরু করে শালগম টালগম চাষ করতাম। এই শুক্রবারটা ভাবতাম যে এটা একটা ছুটির দিন, কিন্তু খুব বিরক্ত লাগতো যে বাবা ধরে নিয়ে গিয়ে সবজি চাষ করাচ্ছেন, এটা চাষ করাচ্ছেন, সেটা চাষ। বাট এখন কিন্তু এটা মনে হলে খুব ভালো লাগে যে এই চাষ করার এক্সপিরিয়েন্সটাও কিন্তু পেয়েছি আমার বাবার কারণে। তো আমরা 6 ভাই বোন, আমি পঞ্চম। আচ্ছা, আর মা কি গৃহিণী ছিলেন? মা গৃহিণী, বাবা তো কলেজের টিচার। বাবা কি রাগী ছিলেন বা একটু বাবা মাকে নিয়ে বাবা একটু রাগী ছিলেন। আমাদের সময়কার বাবারা সাধারণত এরকমই রাগী থাকতেন, এবং খুব ইন্টারেস্টিং ছিল যে আমার বাবার সাথে আমার ভাই বোনরা এক টেবিলে বসে খেতে একটু ভয় পেতেন, কিন্তু আমি আবার ওই খুব ক্লোজ ছিলাম বাবা সব কিছুই আমার সাথে শেয়ার করতেন, অনেক ধরনের গল্প। এবং ওনার চরিত্রটা আমার আমাকে খুব ইনফ্লুয়েন্স করছেন, আমি এখন বুঝি এসে অনেক কিছুতেই। যেমন কি মনে হয় কোন বিষয়টি অসম্ভব একজন সৎ মানুষ ছিলেন। আমিও কিন্তু একটা জায়গায় কখনোই
কম্প্রোমাইজ করিনি আজ পর্যন্ত। এই সততার সাথে কাজ করা, সততা অনেক ধরনের, ধরেন মানে অর্থনৈতিক সততা, এর সাথে কিন্তু কাজে ফাঁকি না দেওয়াটাও কিন্তু এক ধরনের সততা। মানে সব ধরনের সততাই আসলে এই উনার কাছ থেকেই পাওয়া। বা কথা বলতে খুব ভালো লাগছে, একটা রঙিন শৈশবের গল্প আসলে শুনতে সবসময় ভালো লাগে। আমরা যতটুকু জানি সেটা একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার আপনার এই গল্পে ফিরব। দীর্ঘ 3 দশকের অধিক সময় ধরে স্থাপত্য শিল্প নিয়ে কাজ করে চলেছেন মোহাম্মদ নাজমুল হক বুলবুল। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বিগত 25 বছর ধরে ডিজাইন ল্যাব আর্কিটেকচার নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ইতোমধ্যে তিনি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার ডিজাইন তৈরি করেছেন এবং জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গ্রামীণ নার্সিং ইনস্টিটিউট, কক্সবাজারে হোটেল প্রবাল, মেরিয়ট 5 তারকা হোটেল, উত্তরা দিয়াবাড়িতে অত্যাধুনিক সামাজিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ক্যালেডোনিয়ান ইনস্টিটিউট অফ নার্সিং, সিলেটে গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসর্ট, লা মেরিডিয়ান হোটেল, ঢাকা রিজেন্সি হোটেল সহ অসংখ্য ভবনের আর্কিটেকচারাল ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইন। একই সাথে মোহাম্মদ নাজমুল হক বুলবুল বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পেশা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছে। আমরা নিশ্চয়ই কাজের প্রসঙ্গে আসবো, এই স্থপতি হয়ে ওঠার গল্পটাই শুনতে চাই এবং এই জায়গাটাই ফিরবো যে ছোটবেলায় তো আসলে আমরা অনেক রকম স্বপ্ন দেখি যে বড় হয়ে কি হব। আপনার এরকম কোনো ইচ্ছা ছিল কিনা, বা বাবা মার আপনাকে ঘিরে কোনো স্বপ্ন ছিল কিনা? মানে আমার বাবা মা সবসময় চিন্তা করতেন, আমি অত্যন্ত সফট স্পোকেন একটা লোক, খুব ইন্ট্রোভার্টেড একটা ছেলে ছিলাম, নিজের কাজগুলো করতাম। তারপরে বন্ধু বান্ধব খুব সিলেক্টেড ছিল। তো বাবা সবসময় চিন্তা করতেন যে এই ছেলেটা আমার এত নরম, কি করবে বড় হয়ে এই বর্তমান পরিস্থিতিতে, যেরকম এরকম একটা ইয়ে ছিল। বাট আমি কখনোই ফিল করতাম না। তো ওই যে ছোটোবেলার গল্প বলছিলাম, তো এটার একটা পার্ট ছিল যে খুব অ্যাডভেঞ্চারাস ছিলাম। যেমন ধরেন আমাদের ওই ময়মনসিংহ রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ট্রেনে উঠে, তখন তো বাচ্চা আমরা ছিলাম, বন্ধু বান্ধব 3-4 জন মিলে ট্রেনে উঠে একদম শেষ মাথায় এইদিকে ছিল দেওয়ানগঞ্জ, আর ওইদিকে ছিল জারিয়া ঝানজাইল বলে একটা স্টেশন। মানে ওই অ্যাডভেঞ্চার করতেও পছন্দ করতাম। তো এই আর্কিটেকচার পড়তে আসার বিষয়টা, এটা আসলে মানে ছোটোবেলা থেকেই আমি আঁকি, মানে এটা আমার ছবি আঁকতাম এবং ন্যাশনাল পর্যায়ে ছবি আঁকার পুরস্কারও আমার আছে। তো এবং আরেকটা ঘটনা আপনাকে নিয়ে যখন জানছিলাম, আপনি ছোটবেলায় বালি দিয়ে কোনো কিছু বানানোর চেষ্টা করতেন, আসতেছিলাম। তো ছোটবেলায় আঁকতাম বলে আমার নানা সবসময় বলতো যে এই ছেলেটা ছবি এঁকে আর কয় পয়সা রোজগার করবে, ওর হয়তো পুঁটি মাছ কেনার, হয়তো বাজারে গিয়ে পুঁটি মাছ কিনতে পারবে, পুঁটি মাছ হয়তো ইয়ে হবে আর কি। তো যাই হোক, তো ছোটোবেলার আমার একটা প্রিয় খেলা ছিল হচ্ছে এই বালি দিয়ে খেলা আর কি। সেটা হচ্ছে যে আমাদের বাসায় সবসময় কনস্ট্রাকশন চলতো, আমার বাবা খুব আস্তে আস্তে আমাদের বাড়িটা তৈরি করেন। তো বালি থাকতো, বালিতে আমি ওই যে ক্যাসেল ধরেন, এখানে টানেল, একটা সিটি চিন্তা করতাম। এটা কেন জানি কীভাবে আসছে এটা আল্লাহ জানেন, যে ওই সিটি বানাতাম, রোড, রাস্তাঘাট, ব্রিজ, এরকম সব কিছু বানাতাম। বানায় তারপরে ওইটার উপরে এই কাগজ দিয়ে গাড়ি টাড়ি বানাতাম, গাড়ি রেখে দিতাম আর কি। ওইটা একটা ইসের মতন থাকতো আর কি, শোকেসের মতন থাকতো। তারপরে পরের দিন যখন আবার ওই কাজের ওই মিস্ত্রিরা কাজ করতে আসতো, ওটা ভেঙে ফেলতো, আবার পরের দিন আবার তৈরি করতাম। তো এরকম একটা ছিল। তো ক্লাস 8-এ যখন আমি পড়ি, আমি আবার ওই জয়নুল আবেদিন সংগ্রহশালা, ওখানে একটা আর্ট স্কুল ছিল। আচ্ছা। তো ওই আর্ট স্কুলে যেতাম রেগুলারই। তো আমার আর্ট স্কুলের শিক্ষকরা চাইতেন যে আমি যেন আর্টিস্ট হই, কারণ খুব ভালো আঁকতাম। মানে 3 জন আমাদের সবচেয়ে ভালো আঁকতের মধ্যে 2 জনই আর্টিস্ট হয়েছেন, আর আমি বুয়েটে গিয়েছি। আর আমার বড় ভাই, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি আর্কিটেকচার সম্পর্কে জানতেন। তো উনি চাইতেন যে আমি যেন আর্কিটেকচার পড়ি, এবং আসলে ওনার ইনফ্লুয়েন্সেই আসলে আমি আর্কিটেকচারটায় আসি। আর যেহেতু মানে মানে আমরা যা ডিজাইন করি বা যা আঁকি, তা মাথায় কিন্তু আমাদের প্রথমে আসে। তো উনি এটা বলতেন যে যেহেতু কল্পনা করতে পারে, ওরা আর্কিটেকচার পড়াটাই দরকার। তো এইভাবেই আসা আর্কিটেকচার। বুয়েটে আপনার কত সেশন?
আমরা 89-90 ব্যাচ। 18-19 89-90 মানে 1989 ব্যাচ। আচ্ছা, তার মানে ওই সময়টা তো পলিটিক্যালি আমরা যতদূর জানি যে 90-এর গণঅভ্যুত্থান, এরশাদ সরকারের পতন, সবকিছু মিলে অন্যরকম একটা অবস্থা। কেমন ছিল বুয়েটে প্রবেশ করার পরে, কেমন লেগেছে সবকিছু? আমরা আসলে ওই যে ভর্তি পরীক্ষা আমাদের 89-এ হয়, কিন্তু ওই এরশাদের কারণে আমরা 2 বছর বসে থাকতে হয়েছিল, 2 বছর ক্লাস হয়নি। আমরা 91-এ ক্লাস শুরু করেছি জুনে। ওই 2 বছর সেশন জ্যাম ছিল এবং বুয়েটে দীর্ঘদিন ধরে ওই সেশন জ্যামটা ওই পিছানো ছিল। তো ইদানিং আবার ওটাকে কাভার করে নিয়ে আসছে, কিন্তু আমরাই হয়তো বেশি সাফারার ছিলাম। আরেকটা বিষয় সেটা ছিল যে আমাদের 89 পর্যন্ত বাংলাদেশে আর্কিটেকচার শুধুমাত্র বুয়েটই ছিল। সারা ধরেন 3000 জন সিলেক্ট করতো ভর্তি পরীক্ষার জন্য, এর মধ্যে 50 জন না। আর্কিটেকচারের পরীক্ষাটা তো একদম আলাদা হতো। হ্যাঁ, আলাদা হতো। আর বাংলাদেশে কোনো ইনস্টিটিউট ছিল না। পরের বছর খুলনা ইউনিভার্সিটি ইনস্টিটিউট খুললো। তো মানে এটা বলতে মানে আর্কিটেকচার তখন পড়াটা মানে খুব একটা মানে কি বলবো যে কঠিন একটা বিষয় ছিল, যে 50 জনের মধ্যে নিজেদের অবস্থান করে নেওয়াটা, তৈরি করে। তো সেখানে ভর্তি হলেন, কেমন লাগছিল সবকিছু মিলিয়ে? ভর্তি হওয়ার পরে এটা আরেকটা পিকুলিয়ার মানে এক্সপেরিয়েন্স। তো আমি আবার এই যে আমাদের আর্কিটেকচার ভর্তি হয় যারা, সবাই কোচিং করে। তো আমি তো ময়মনসিংহে ছিলাম, তো কোচিংটা আমার করা হয়নি। আমি মানে একেবারে যারা জানতো, যেমন আমার এক বন্ধু ছিল, ওর খুব শখ ছিল আর্কিটেকচার পড়ার জন্য, ও অনেকবার কোচিং করেছে। ওর কাছ থেকেই কিছু জেনে নেওয়া, যে হোয়াট ইজ পার্সপেক্টিভ, হোয়াট ইজ কম্পোজিশন, এগুলো ওর কাছ থেকেই ধারণা নেওয়া। তো ওই ধারণা নেওয়া থেকে মানে পরীক্ষাটা দেই। পরীক্ষা দেওয়ার পরে যখন ক্লাস শুরু হলো আমাদের 2 বছর পরে, তো আমাদেরকে কম্পোজিশন করাতেন স্যাররা। কম্পোজিশন আমি বুঝতাম না যে এটা কি, মানে ধরেন অনেক সময় সার্কেল দিয়ে কম্পোজিশন, এইটা দিয়ে স্কোয়ার দিয়ে কম্পোজিশন, আমি একেবারেই ধরতে পারছিলাম না। আর বাকি সবারই তো ওরিয়েন্টেশন আছে, যেটা কোচিংয়েই তারা এটা করে আসছে। তো ওই জায়গাটা খুব তখন একটু লাগতো যে মানে আমি তো একটা স্যার আমার মানে যেটা আমাদের শ্রদ্ধেয় স্যার, আমরা সবাই ওনাকে রেসপেক্ট করি, সবাই স্যার অলমোস্ট, শামসুর ওয়ারিস ওনার নাম। তো ওনার কথাবার্তাগুলো আমাকে খুব ইনফ্লুয়েন্স করলো। তারপরে আমি আস্তে 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 জিনিসটা ধরতে পারলাম। যখন এটা ধরতে পারলাম তখন মানে উনি একটা কথা বললেন যে আগে ইন্টারেস্ট তৈরি করতে হবে। আগ্রহটা যদি তৈরি হয় তাহলে আপনি শিখে যাবেন। ওই আগ্রহটাই তৈরি হইলো যখন, তখন আর আমার আসলে পিছনের দিকে তাকাতে হলো না। ওই স্যার একবার মন্তব্য করেছিলেন যে যার মিনিমাম কম্পোজিশন সেন্স নাই তার আর্কিটেকচার পড়তে আসা উচিত না, কিন্তু উনি আবার 3rd ইয়ারে বললেন যে আপনার কম্পোজিশন সেন্স অসাধারণ, সাধারণ লোকের থাকে না। তো এই যে ওই ওনার ওই কথাটা যে আগে আগ্রহটা তৈরি করতে হবে, রাইট। আপনি ছোটবেলা থেকে ড্রয়িং খুব ভালো করতেন এবং আপনার গুরুজনদের পরামর্শে হোক বা যেটাই হোক না কেন, আপনি আর্কিটেকচারে পড়াশোনা করলেন। তখন পর্যন্ত আর্কিটেকচারে পড়াশোনা করে ক্যারিয়ার কি হচ্ছে ওটাকে বোঝা যাচ্ছিল, বা আপনি আসলে ক্যারিয়ার কোন দিকে যাবে? কারণ 90, 91, 92-এর দিকে তো বাংলাদেশে আজকে যে অবস্থা স্থাপত্যবিদ্যার, ওরকম কিছুই ছিল না। জি, মানে ওইটা একটা প্যাশন, মানে আর্কিটেকচার পড়াটা একটা প্যাশনের জায়গা। ধরেন মানে ওই প্যাশন থেকে আমাদের যেহেতু ছোটবেলা থেকে আঁকতাম, ওখান থেকে একটা প্যাশন, মানে ওইটা তখন ক্যারিয়ার নিয়ে আমরা অত চিন্তা করতাম না যে মানে হ্যাঁ, কিন্তু এটা আমি সুন্দর করে, যেমন একজন কবি বা একজন আর্টিস্ট সুন্দর করে তার ছবিটা বিক্রি হবে কি হবে না, এটা নিয়ে কখনোই বদার ছিল না বা চিন্তা করতো না, কিন্তু সে মনোযোগ দিয়ে কিন্তু তার ছবিটা আঁকতো। তো ওই প্রফেশনটা অনেকটা ওই রকমই ছিল, যে আমাদের প্যাশনের একটা জায়গা। এটা অনেক দিন পরে বুঝেছি, প্রায় 10 বছর স্ট্রাগল করার পরে যখন দেখলাম যে কিছু মানে একটা লাইনে আসছি, তখন তার আগ পর্যন্ত কিন্তু ওই স্ট্রাগলটা করেই যেতে হয়েছে। এইটা আমি এখনকার ছেলে মেয়েদেরকেও বলি যে আসলে একটু টাইম লাগবে, ওই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় স্ট্রাকচারাল এই যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে কাজ করার জায়গাটাও বোধহয় কম। কারণ আপনি দেখেন, আপনার যখন প্রোফাইল পড়ছিলাম, 5 স্টার হোটেল নিয়ে আপনি কাজ করেছেন, বেশ কিছু বিউটিফুল স্পট নিয়ে কাজ করেছেন। আমরা যদি এইভাবেও ধরেও যাই, আমাদের ল্যান্ড তো ছোট,
জায়গা ছোট, কাস্টমারও কম, তো সেই জায়গাতে এই ধরনের ক্যারিয়ার করাটাও এবং ভেরি চ্যালেঞ্জিং, কম্পিটিটিভ, রাইট? আমরা বুয়েটের জায়গাটা একটু আবার যাই। সেখানে নানান রকম পরিবর্তন হয়েছে, আপনার আগ্রহটা চলে এসেছিল আসলে পড়াশোনা করবার সময়। রেজাল্ট কেমন হলো, বা বুয়েটে পড়বার সময় কি ভাবছিলেন, কি পরিকল্পনা করছিলেন? মানে আর্কিটেকচারটা পড়তে এসে ডিপার্টমেন্টে দেখলাম যে অনেকটা এটা একটা গুরুমুখী বিদ্যার মতন। আচ্ছা। সবারই একটা গুরু থাকেন, সিনিয়র ভাই। তো এরকম মানে একজনের মেন্টর একজন থাকতে হয়, এবং মেন্টরিং অনেক সময় অনেক ধরনের গাইড করে, কারণ আমরা যেই প্রকল্পটা বা যেই প্রজেক্ট ডিজাইন করি সেটা ওনার সাথে আলোচনা করি যে এটা কী হবে। মানে টিচারদের সাথে তো অনেক সময় আলোচনা করা যায় না, কারণ আমাদের দেশে টিচারদের মানে একটা ভীতি থাকে যে টিচাররা বকা টাকা দিবেন, তো ওনাদের সাথে ওই ভীতিটা থাকে না, ওনারা অনেক ধরনের ইয়ে বলেন। তো ওই মেন্টর মানে ওনারা যেইভাবে গাইড করেন সেইভাবেই গাইড আসলে মানে দেখা যায় যে তার জুনিয়র ওই দিকেই যাচ্ছেন। তো এটা আমি আসলে মানে এটা বললে হয়তো ওনাকে বলা হবে। তো এক পর্যায়ে গিয়ে আমি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে জড়িয়ে গেলাম। তো তারপরে ওখান থেকে মানে লেখাপড়ার বিষয়টা তখন একটু সেকেন্ডারি হয়ে গেল। তখন মানে দুনিয়া চেঞ্জ করে ফেলবো, বাংলাদেশ চেঞ্জ করে ফেলবো, এরকম একটা স্বপ্ন থাকে ওই বয়সে। তো তারপরে কিন্তু আবার ওই ডিজাইন যেহেতু আমার খুব প্রিয় সাবজেক্ট, আমি আস্তে আস্তে মজা পেতে থাকলাম। কিন্তু শুধুমাত্র থিওরিগুলা খুব ফাঁকি দিতাম, ক্লাস করতাম না, কিন্তু ডিজাইনটা খুব মনোযোগ সহকারে করতাম। তো ওই ডিজাইন গ্রেডগুলো সবসময় দেখা যেত যে উপরের দিকে থাকতো, কিন্তু ওই থিওরিটা কোনো রকমে ধরেন পাশ করে যাওয়া আর কি। সেই জন্য পরে আফসোস করেছি যে খুব অল্পের জন্য আমার মানে ফার্স্ট ক্লাস হয় নাই আর কি, খুব অল্প, খুব মার্জিনাল নাম্বার। তো পরে হয়তো আফসোস করেছি যে, কিন্তু তখন তো আসলে টাইম নাই। আর গুরু হিসেবে কাকে পেয়েছিলেন সে সময়, বা মেন্টর যাকে বলছেন? গুরু হিসেবে যে দুজনকে পেয়েছিলাম, একজন আমেরিকায় আছে, একজন বাংলাদেশে আছেন। উনি খুব ফেমাস আর্কিটেক্ট এহসান খান। আচ্ছা। তো উনি মানে আমি ওনার প্রশংসা অনেকভাবেই করতে হয় বললে, মানে যখন ধরেন আমাদের প্রয়োজন পড়তো, উনি তো পাশ করে চলে গেছেন, উনি চলে আসতেন হলে এসে বলতেন যে তোমার সাথে আজকে সারা রাত ধরে ডিজাইন করবো। এইভাবে আমাদেরকে মানে এই যে ইয়েটা ছিল যে মেন্টরদের যে মানে জুনিয়রদের প্রতি যে একটা ভালোবাসা ছিল এবং তাদের শেখানোর আগ্রহ ছিল, এটা মানে আমি বলবো যে এটা একটা ইউনিক একটা বিষয় আর কি। জি। বুয়েট থেকে পাশ করে কি আপনি ক্যারিয়ার শুরু করতে পারলেন? কিছুদিন আমি জবে ছিলাম। তো আমি আবার একটা জিনিস চিন্তা করেছিলাম যে যারা আমার গুরু তাদের কাছে যাব না, আমি একটা মানে নতুন একজনের কাছে চাকরি করব। তো ওনারাও আমাদেরকে ডেকেছেন যে আসো ওনার অফিসে কাজ করার জন্য, কিন্তু আমি ওই একটা ব্রিটিশ কোম্পানি ছিল MDM নাম, ওখানে জয়েন করলাম বছরখানেক। তারপরে বছরখানেক তানিয়াপাদের সাথে, তানিয়া করিমানার খানের সোসাইটির সাথে ছিলাম। তারপরে নিজেই কাজ শুরু করলাম। অন্য জায়গায় কাজের এক্সপিরিয়েন্সটা শুনে, যেহেতু আসলে একটা নতুন জায়গায় আসলে যেতে চাচ্ছিলেন, কি শিখলেন বা কি মনে হলো, এক্সপিরিয়েন্সটা কেমন? এক্সপিরিয়েন্সটা মানে কাজ করার এক্সপিরিয়েন্সটা তখন ইয়াং, সব কিছুতেই খুব আগ্রহ থাকতো। ধরেন এমন হতো যে আজকে একটু দেরি করে অফিসে আসছি, কিন্তু রাত 11টা বেজে গেছে, অফিস ছাড়ি নাই। মানে এইরকম একটা ইয়ে ছিল যে পরের দিন মানে বস এটা নিয়ে মিটিংয়ে বসবেন বা সাইড বসে থাকবে আমি যদি ড্রয়িংটা না করে দেই। তো ওই যে মানে আগে যেটা বলছিলাম যে হ্যাঁ, যে যে মানে সততা, কাজের প্রতি ফাঁকি না দেওয়া বা সিনসিয়ারিটিটা, এইটা মানে খুব ইয়ে ছিল আর কি। এটার জন্য সবাই আমাকে খুব পছন্দও করতেন, এখনো তাই আর কি। যে সিনসিয়ারিটির কারণেই আসলে আমরা মানে আমি কিন্তু ওই যে বললাম যে প্রচার বিমুখ খুব, মানে একটা ক্লায়েন্ট যখন একজনের কাজ করি, উনি কিন্তু আরেকজনকে বলেন যে ওনাকে আপনি রেফার করে দেয়। হ্যাঁ। কি ধরনের কাজ করা হতো তখন? মেইনলি আমাদের তো এই যে বাংলাদেশে অ্যাপার্টমেন্ট তখন শুরু হলো আর কি, তখন অ্যাপার্টমেন্ট ব্যবসাটাও শুরু হলো। তো মেইনলি অ্যাপার্টমেন্ট টাইপের এবং রেসিডেন্সিয়াল বিল্ডিংই তখন হতো। হোটেল এই জাতীয় হাসপাতাল অত ওইভাবে ছিল না বা প্রজেক্ট থাকছে। ডিজাইন ল্যাব আর্কিটেক্টস নামে আপনি যে প্রতিষ্ঠানটা শুরু করলেন, এটার কত সালে শুরু হলো? এটা
রেজিস্ট্রেশন করেছি আমরা 99-এ, কিন্তু যাত্রা শুরু হয় 2000-এ। 2000-এ? হ্যাঁ, তখন আমি ওই জব করতাম। রাইট। সো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল কাজ থেকে নিয়ে শুরু করলেন, একদম শুরুর দিনকার কথাগুলো একটু শুনতে চাই। শুরুর দিকে আমরা 3 বন্ধু মিলেছিলাম। এইটাও আবার আরেকটা ইন্টারেস্টিং একটা বিষয় মনে পড়ে গেল আপনার প্রশ্নেতে, যে আমার বাবা তখন রিটায়ার করেছিলেন। তো আমার খুব লজ্জা লাগতো যে ওনার কাছ থেকে, রিটায়ার একজন মানুষ, ওনার কাছ থেকে আমি টাকা নিব। তো আমি নিজেই আর্কিটেকচারাল লাইনে, ওই যে আমরা আগে, এখন তো পার্সপেক্টিভ করে কম্পিউটারে, আমরা তখন মডেল বানাতাম ফিজিক্যাল কাগজের, ম্যানুয়ালি একদম। হ্যাঁ, ম্যানুয়ালি কাগজের মডেল বানাতাম। ওটা আমি খুব ভালো বানাতে পারতাম। তো এরকম যে সিনিয়রদের সাথে তো খুব যোগাযোগ ছিল। তো ওই মডেল বানানোর টাকা আমার পড়ার খরচ এবং কিছু সঞ্চিত ছিল, যেটা দিয়ে আমি আমার নতুন অফিসের ফার্নিচারও তৈরি করি। আচ্ছা। তো মানে এমনও হয়েছে যে একবার ওই একটা কাজ করলাম, মানে বেক্সিমকো কনস্ট্রাকশন কোম্পানি না কীরকম জানি নাম ছিল, এটা ওরা ফ্লাইওভার করবেন, মানে একটা পার্টিসিপেট করবেন। তো এই ফ্লাইওভারের মডেল, কাগজের মডেল তৈরি করলাম। এখন কিন্তু আমরা কম্পিউটারে দেখি, কিন্তু আগে কিন্তু এই কম্পিউটারের ইয়েটা ছিল না, তখন এই ফিজিক্যাল মডেলটা খুব কাজে দিত ডিজাইন বোঝানোর জন্য। তো ওইটা দিয়ে শুরু করলাম 3 বন্ধু মিলে। তো ওই যে স্ট্রাগল সময়টা গেছে, তো এর মধ্যে এক বন্ধু দেশের বাইরে চলে গেছে, এক বন্ধু একটা ইউনিভার্সিটিতে জয়েন করেছে। তো আমি বললাম যে আমি ময়মনসিংহা, আমি এটা শেষ পর্যন্ত দেখবো, যদি না পারি তখন দেশের বাইরে চলে যাব, আমি এখান থেকে করবো না। তো তখন নিজেই কন্টিনিউ করতে থাকলাম। তো একটা পর্যায়ে গিয়ে আসলে একটা আলোর মুখ, বা এখন কোম্পানিটা ক্লায়েন্ট বেসিক্যালি আপনার পূর্ব যেহেতু জব ছিল, সেখান থেকেই আসলে সম্পর্কের জায়গা থেকে ক্লায়েন্টরা এসছে, তাই কি? না, একেবারে মানে আমি ইচ্ছে করেই ওই মানে যাদের অফিসে কাজ করতাম, তারা যেন কখনোই এটা না বলতে পারে যে আমার ক্লায়েন্ট নিয়েছে। এইটা আমি খুব সচেতনভাবে করতাম। তো একেবারে নতুন ক্লায়েন্ট, মানে আউট অফ ব্লু, যে উনি এই কাজ করবেন, বিশেষ করে যে লি মেরিডিয়ান হোটেলের ওনার সাথে পরিচয় হলো। তো এগুলো কি আপনাদের ইনিশিয়াল পর্যায়ের কাজ? লি মেরিডিয়ান হোটেলের যেটা বলছেন, কত সালের দিকে আপনারা করেছেন? এইটা 2012। তাহলে তো অনেক পরে। আপনার প্রতিষ্ঠান বলছেন অনেক পরে। প্রতিষ্ঠান তো 2000 দিকে শুরু করেছেন। তখন দিকে কি কাজ ছিল, যদি একটু, যেহেতু স্ট্রাগল টাইম ছিল? হ্যাঁ, স্ট্রাগল টাইম ছিল। তখন মেইনলি অ্যাপার্টমেন্ট বিল্ডিংই ছিল, ছোট ছোট অ্যাপার্টমেন্ট বিল্ডিং। কিছু ডেভেলপারদের কাজ করতাম। প্রথম পোর্টফোলিও ওয়ার্ক কোনটা, মানে যেটা আসলে বলা যায় পোর্টফোলিওতে, এরকম কাজ কোনটা? এইরকম কাজ মানে যেটা আপনাদের একটা মাইলেজ এনে দিল? এইটা আমি বলবো যে একটু অনেক পরে হয়েছে, অনেক দিন স্ট্রাগল করতে হয়েছে, তারপর অনেক পরে হয়েছে। সেটা হচ্ছে যে ধরেন আমরা যে প্রজেক্টগুলো আমরা ডিজাইন কম্পিটিশনে উইন করেছিলাম, তো ম্যাক্সিমামই আসলে হয়নি। কিন্তু প্রথম হচ্ছে এই গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং, ওইটা যখন বিল্ড করতে পারলাম, মানে এটা একটা ডিজাইন কম্পিটিশনে আমরা উইন করি ফার্স্ট। বাংলাদেশের সব বড় বড় আর্কিটেক্টরাই পার্টিসিপেট করেছিলেন, কিন্তু আমি মানে সৌভাগ্যক্রমে প্রথম স্থান হই, এবং এইটা কনস্ট্রাকশন হয়ে যায় খুব দ্রুত। রাইট। এরপরে এর আগে এই মানে লি মেরিডিয়ান হোটেলটাই কিন্তু একটা মানে মাইলস্টোন, যে এত বড়। কিন্তু লি মেরিডিয়ানের মতো প্রতিষ্ঠান যখন আসে, তখন তারা নিশ্চয়ই একটা ফার্মের পোর্টফোলিও দেখে, যে তারা আসলে কি কাজ করেছে, কতটুকু এক্সপেরিয়েন্স। জি জি, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। যেমন ধরেন এর হোটেল মানে করি দেখে আমি পরবর্তীতে কর্নেল ইউনিভার্সিটি থেকে হোটেল ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ডিজাইনের ডিপ্লোমা করে একটা কোর্স করে নিয়েছি। কিন্তু মানে আমি হয়তো বাংলাদেশে হোটেল এক্সপার্ট আমি বলতে পারি, বাট কিন্তু বাংলাদেশে ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই আসে হচ্ছে যে আপনার সাথে কোন আর্কিটেক্টের ভালো সম্পর্ক, সে হোটেল জানে কি জানে না, এটা কিন্তু এটা ফ্যাক্ট না। লি মেরিডিয়ানটা অনেকটা এরকম হয়েছে। উনি যখন আমাকে অফার করলেন, তখন আমি ওনাকে বললাম যে ওই আমার স্বভাব সুলভ, যে আমি তো জীবনে কখনোই হোটেল ডিজাইন করিনি, আমি একজন সিনিয়রকে কি সাথে নিব। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে। তো তখন ওই ওয়েস্টিন হোটেলটা ছিল, আর বাকি সব হোটেলই বিদেশিদের করা। আচ্ছা। তখন পলাশ ভাই দেশে ছিলেন না। তারপরে আমি একজন ইন্ডিয়ান আর্কিটেক্টের খবর পেলাম, তো ওনাকে বললাম গিয়ে ওনাকে যে বাংলাদেশি কাউকে তো পেলাম না, একজন ইন্ডিয়ান স্পেশালিস্ট পেয়েছি। তো উনি আবার সামহাও
বললো যে না, আমি আপনাকে তৈরি করব, ট্রেন করব। তো উনি তখন এই হোটেলটা বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ছিল প্রথম নাম। তো ওদের সাথে আমাকে বললো যে এই টেকনিক্যাল, ওদের যে টিম, এই টেকনিক্যাল টিমের সাথে আমাকে বললো যে ওনাকে একটু আপনারা একটু ট্রেনিং করান, ট্রেনিং কোর্স করান। তো তখন ট্রেনিংয়ের জন্য আমি থাইল্যান্ড, চায়না এবং সিঙ্গাপুর 3টা জায়গায় গেলাম, তারপরে শুরু করলাম। তারপরেও এটা খুব ছিল আর কি। তারপরে বলবো যেটা মানে খুব একটু আনারি মতনই ছিল। কিন্তু ওই যখন এটা আবার চেঞ্জ হয়ে যখন ইয়ের সাথে গেল, স্টারউড গ্রুপের সাথে গেল, স্টারউড গ্রুপের থেকে যেই লার্নিংটা হয়েছে, ওই ওদের ইন্টেরিয়র ডিজাইনার ছিল সিঙ্গাপুরিয়ান, ব্রিটিশ একজন আর্কিটেক্ট, সিঙ্গাপুরের অফিস। ওর সাথে যখন কাজ করি লোকাল পার্টনার হিসেবে, তখন আসলে আমার লার্নিংটা হ্যাঁ হ্যাঁ কনফিডেন্সটাও তৈরি হয়। রাইট। লা মেরিডিনের কথা আমরা শুনছিলাম, এটা কতদিনের প্রজেক্ট ছিল? এটা প্রজেক্ট ছিল হচ্ছে প্রায় 4.5 বছরের মতন। 4.5 বছর। কিছুদিন ওই যে ব্র্যান্ড চেঞ্জ হলো, প্রথমে বেস্ট ওয়েস্টার্ন ছিল, তারপরে আবার কিছুদিন গ্যাপ ছিল, তখন অন্য কেউ এখানে মানে অন্য অপারেটর পাওয়া যাচ্ছিল না। তারপরে আপনার ওই স্টারউড আসলো, তখন আবার নতুন করে শুরু হলো। এই মাঝখানে বছর খানিক গ্যাপ হয়েছে, না হলে এটা আসলে 3.5 বছরের হয়ে যাওয়ার কথা। কাজের যে ধরন বা চ্যালেঞ্জগুলো থাকে, স্থানীয় পর্যায়ের কিছু চাহিদা থাকে বা আন্তর্জাতিক কাজগুলো করতে গেলেও বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়, সেগুলো নিয়ে একটু কথা বলবো। চ্যালেঞ্জের মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ যেটা হয় যে ক্লায়েন্টরা মানে যেদিন এগ্রিমেন্ট আমরা সাইন করি, মানে তারপর থেকে ওনারা খুব তাড়া দিতে থাকেন। ড্রয়িং তো অনেক কিছু চিন্তা করার বিষয়, এবং অনেক সময় দেখা যায় যে একটা মুড তৈরি হইতে হয়। যেমন আমি সবসময় কাজ করতে পারি না, কিছু সময় কাজ করি। দেখা গেল যে কোনো দিন আছে যে অফিসে আমি সারাদিন বসে আছি, কারোর সাথে কথাও বলছি না। যদি জুনিয়ররা আসে ডিজাইন দেখাতে, বলি যে আজকে আমি কোনো কিছুই দেখবো না, কারণ আজকে আমার মুড নাই। তো ওই একটা বিষয় যে আর মাথায় চিন্তাটা তো আসতে হবে, চিন্তাটা আসতে গেলে আসলে রাত দিন আমরা চিন্তা করতে থাকি। প্রথম সপ্তাহটা বা দেখা যায় যে 2 সপ্তাহ এরকমই যায় যে একটা কনসেপ্ট নিয়ে চিন্তা করছি যে আসলে কী হতে পারে এইখানকার যে সাইট, পারিপার্শ্বিকতা, ক্লাইমেট, বাংলাদেশের পরিস্থিতি, এবং এটা হোটেলের ক্ষেত্রে যেটা আমরা একটা টার্ম খুব ইউজ করি, ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই জিনিসগুলোও চিন্তা করতে হয় যে আচ্ছা ওনার যে এটা এত কিছু ইনভেস্ট করছেন, তো ওনারা তো ওই রিটার্নটা কী করে করা যায়। তো এই সময়টুকু পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, কারণ উনি তো ওই ইনভেস্ট করছেন, তো উনি ব্যাংকের ইন্টারেস্ট আছে, ওনারও দিক থেকে চাপ থাকে যে যত তাড়াতাড়ি ওপেন করা যায় তত তাড়াতাড়ি অপারেশনে গেলে তো হবে। এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে অন্যান্য বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারদের সাথে তো যেহেতু প্রজেক্টগুলো একটু জটিল, যেমন হোটেল, হাসপাতাল, বিল্ডিং সার্ভিস ইঞ্জিনিয়ারদের সাথে যখন কাজ করি, আমাদের কিন্তু ওই আর্কিটেক্টদের কিন্তু যে 3 ডাইমেনশনাল জ্ঞান একটা আমাদের কিন্তু ওই ট্রেনিংয়ের মাধ্যমেই যখন এই পড়াশোনা করি তখনই তৈরি হয়। আমরা বার্সাই ভিউ থেকে সব কিছুই দেখতে পাই, বা একটা লাইন আঁকলাম, ওই লাইনটা আসলে 3 ডাইমেনশনালি দেখতে পাই। তো ওনাদের অনেক কিছুই মানে ওই যেহেতু ট্রেনিং বা ওরিয়েন্টেশনটা ওইরকম না, তো ওনাদের সাথে একটু প্রথম জটিল প্রজেক্টগুলোতে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আর কি। সময়টা হয়তো এখানে একটু বেশি মানে হয়তো দেখা যায় যে অনেক কিছুই আবার অন সাইটে ওটাকে রেকটিফাই করতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে হোটেলের ক্ষেত্রে বিশেষ করে যখন এটা ফরেন চেইন হয়, আসলে ওদের যেই ম্যানুয়াল বা ওদের যে একটা ম্যানুয়াল আছে, ওই অনুযায়ী ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশে অ্যাভেলেবল না। সেই ম্যাটেরিয়ালগুলোকে আপনার বিদেশ থেকে সোর্সিং করে ওনাকে একটা মানে ক্লায়েন্টকে যেহেতু আমরা কনসালটেন্ট, সমস্ত কিছু জ্ঞান ওনাকে আসলে মানে ধারণাটা দিতে হয়। আবার এমন জিনিস আছে যে খুব অল্প পরিমাণ হয়তো আমরা ডিজাইন করেছি, ওইটা বিশেষ করে যখন বাইরে বিশেষ করে চাইনিজ ম্যানুফ্যাকচারার বলে যে এত অল্প জিনিস আমরা বানাবো না, তখন ওটাকে আবার ম্যানিপুলেশন করে বাংলাদেশে কিভাবে বানানো যায়। তো এই চ্যালেঞ্জটা মানে একটা বড় চ্যালেঞ্জ আর কি। আর যেমন যেসব ম্যাটেরিয়াল আমরা ম্যাক্সিমাম ইউজ করি,
সবগুলো হচ্ছে ফায়ার রিটার্ডেন্ট ম্যাটেরিয়াল হতে হবে আর কি। তো ধরেন আপনার সোফার কাপড় থেকে শুরু করে কার্পেট টার্পেট যা আছে পর্দা, তো ওই ম্যাটেরিয়ালগুলো আমার একটা শখ বা মানে চেষ্টা যে দেশীয় ম্যাটেরিয়ালগুলোকে কীভাবে ব্যবহার করা যায়। তো তখন আমার এক ফ্রেন্ড, ওর কোম্পানির নাম সোনালিয়াস, ওরা পাট জুট দিয়ে খুব সুন্দর সুন্দর কাপড় তৈরি করে। তো আমি চেষ্টাই করলাম যে ওই কাপড়টাকে আমরা এই ইয়েতে ইউজ করতে পারি কি না, হোটেলের বিভিন্ন জায়গায় পর্দা টর্দা। তখন এই যে ফায়ার রিটার্ডেন্ট করতে গিয়ে দেখা যায় কাপড়ের দাম যা হয়, ফায়ার রিটার্ডেন্ট করাটা একটা মানে একটা দামের চাইতে দামও আছে, আবার একটা কঠিন বিষয় আর কি, যে এটা আসলে সিঙ্গাপুরে নিয়ে ওই কেমিক্যাল দিয়ে ওইটা দিয়ে ফায়ার রিটার্ডেন্ট করতে হবে। তো এই ধরনের চ্যালেঞ্জ কিছু এগুলো বাংলাদেশে এখন পর্যন্ত নাই, মানে ফ্যাক্টরিগুলো যারা আপনি যেটা বলছিলেন আগুন প্রতিরোধক করার যে ব্যাপারটা, এই মানে ফেব্রিক পাঠাতে হচ্ছে সিঙ্গাপুর থেকে হয়ে আসছে না, এখন ওই চায়না থেকে সরাসরি ওই ধরনের ফ্যাব্রিক ওরা তৈরি করে, যেহেতু সারা বিশ্বে ওইটা সাপ্লাই করে। বাংলাদেশে এখনও কিন্তু ইভেন সবচাইতে বেশি ব্যবহৃত হয় যেটা যে পার্টিক্স বা এই যে পার্টিকেল বোর্ড, এই পার্টিকেল বোর্ডের কিন্তু দুই ধরনের গ্রেড আছে। একটা হচ্ছে A1 গ্রেড বলি আমরা, যেটা হচ্ছে যে টক্সিক থাকবে না, কেমিক্যালটা থাকবে না, ওই A1 গ্রেডেরও কিন্তু জিনিস আমরা বানাই না। এটা ইন্টারেস্টিং, মানে এটা আমরা মানে এখনো যেহেতু ওই লেভেলে আমি জানি না কেন এটা কারণটা কিরকম, যে আমাদের কাস্টমার কম বা আমাদের হ্যাঁ ওটাই বড় কারণ হবে হয়তো, যে A1 গ্রেডের জিনিসগুলা ফায়ার রিটার্ডেন্ট কিন্তু আমরা গ্লোবাল কাস্টমার। হ্যাঁ, আমাদের এখানে প্রচুর পার্টিকেল বোর্ড হচ্ছে, এবং আপনি বললেন আমাদের তো গার্মেন্টসে আমরা যতটুকু জানি এখন লিড করছি সারা ওয়ার্ল্ডকে 1-2 এর মধ্যে। তো সেখানে এই ধরনের ফেব্রিক হওয়া তো এটা খুবই স্বাভাবিক ছিল, কেউ চিন্তাই করেনি আসলে। না, চিন্তাই করেনি। যেমন আমরা কিন্তু ওই যে ইন্টেরিয়র ডেকোরেশন মেইনলি দেখবেন বাংলাদেশে আমরা কিন্তু পার্টিকেল বোর্ড দিয়ে করি, কিন্তু ফায়ার রিটার্ডেন্ট কিন্তু পার্টিকেল বোর্ড কখনোই হতে পারবে না। এটা জিপসাম বোর্ড, জিপসাম বোর্ড হইতে হবে। ওকে, কতক্ষণ করতে পারে আগুন প্রতিরোধ আসলে এটা? পার্টিকেল বোর্ড হচ্ছে যে স্মোক তৈরি করে, আগুনের চাইতে মারাত্মক জিনিস হচ্ছে যে ধোঁয়ার যে স্মোক, ওই কারণে কিন্তু সাফোকেশনটা তৈরি হয় এবং মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয় স্মোকে। আমি সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা ফেব্রিককে আগুন প্রতিরোধক করে নিয়ে আসলেন, সেটা থেকে এমন যে আগুনই ধরবে না, বিষয়টা কিরকম? না, আগুন ধরবে কিন্তু ও স্মোক তৈরি করবে না। আচ্ছা, আগুন ধরবে কিন্তু স্মোক তৈরি করবে না। আচ্ছা, মানে দুইটা জিনিস আর কি, যে স্মোক যদি না তৈরি হয় আপনি কিন্তু এসকেপ রুটগুলো কিন্তু খুব পরিষ্কার ইজিলি দেখতে পাবেন। তো ফায়ার রিটার্ডেন্ট ফায়ার প্রুফ না, কিন্তু মানে হচ্ছে যে এটাকে কিছুক্ষণ জন্য মানে উৎসাহিত না করা আর কি আগুন ধরতে। তো এই কনসেপ্টটা তো বাংলাদেশে এখন পর্যন্ত ওইভাবে পপুলার না বা জানেই না আমার মতে। ইদানিং ওই যে কিছু মানে দুর্ঘটনা ঘটার পরে আমরা এবং রাজুকের সাথে এবং রাজুক নিজেও ফায়ার ডিপার্টমেন্ট নিজেরাও খুব সচেতনভাবে কাজ করার চেষ্টা করতেছে। আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট থেকে তাদেরকে খুব হেল্প করতেছি। যেমন আমি ওই ফায়ার একটা কমিটি তৈরি করেছেন, হাই প্রায়োরিটি একটা কমিটি, ওইটারও মেম্বার। এইটা আমাদের ওই যে ম্যাটেরিয়াল সেন্সটা আসলে দুই মানে কনসালটেন্ট এবং ওনার দুইজনেরই আসলে এই সেন্সটা থাকতে হবে। আমরা হয়তো অনেক সময় চাপাচাপি করলে ওনারা মনে করেন যে আর্কিটেক্ট সাহেবের কী ইন্টারেস্ট, কিন্তু আমরা কিন্তু ওনার ভালোর জন্যই যে বলতে চাচ্ছি। যেমন নাম বলবো না, যে রাজুকের এই স্পেশাল কমিটি যে মানে বড় বড় বিল্ডিং যেখানে পাস হয় ওটার আমি মেম্বার। তো একটা বড় একটা কোম্পানি, ওনারা একটা করবেন, একটা ইন্ডাস্ট্রি করবেন। তো ওনাকে বুঝালাম যে আপনারা হয়তো ভাবছেন যে আপনাদের ড্রয়িং আমরা আটকাচ্ছি, আমরা কিন্তু ড্রয়িং আটকানোর জন্য বসি না এখানে, আপনার ভালো হয় কি করে সেটার জন্য বসেছি। তো ভিতরের রাস্তাটা নিয়ম অনুযায়ী ফায়ার সার্ভিসের জন্য 30 ফিট রাস্তা রাখতে হবে, ওনারা 20 ফিট রাস্তা রেখেছেন। আমি বললাম যে দেখেন এখানে যদি আগুন লাগে ক্ষতিগ্রস্ত কিন্তু আমি হব না, আমি এটা পাস করে দিতে পারি, কিন্তু আমি আপনাকে সেফ করার জন্য আমি বলছি যে আপনি নিয়ম অনুযায়ী এটাকে হ্যাঁ ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী বানান, যতগুলো ফায়ার স্টার লাগবে স্ট্যান্ডার্ড অনুযায়ী বানান। কিন্তু আগুন লাগে এইটা আপনাদের বুঝতে হবে যে আপনাদেরকে হেল্প করার জন্য। ওই যে ওনাদেরকেও শিক্ষিত করতে হচ্ছে যে কেন আমরা মানে এটা নিয়ে চাপাচাপি করছি বা এটা নিয়ে একটু বলছি যে এটাই করতে হবে, এটা ছাড়া হবে না, প্ল্যান পাস হবে না। ওই জায়গাটায়
আর ম্যাটেরিয়াল সেন্সটা মানে ম্যাটেরিয়াল ওই আমাদের বিএনবিসি আছে, কিন্তু খুব সামান্য কোন ম্যাটেরিয়াল ফায়ার রিটার্ডেন্ট কতটুকু কত আওয়ারের ওইটাও প্রপারভাবে কিন্তু এখনও হয় নাই। ওগুলো গাইড লাইনগুলো তৈরি করতে হবে যে এই ম্যাটেরিয়াল ইউজ করা যাবে, এটা করতে করা যাবে না। ট্রু, একমত আপনার সঙ্গে। আমরা কথা বলছিলাম যে একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস, যে লোকালি কাজ করতে গেলে কি হয়, ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স। আপনারা ইন্টেরিয়রটাও শুরু করলেন এক পর্যায়ে গিয়ে, রাইট? জি জি। ওটা কত সালের দিকে? ওইটা এটাও মনে হয় যে 2010 থেকে 12 এই সময়টাই হবে আর কি। তো ইন্টেরিয়রটা অনেকটা মানে আমাদের মতন মাঝারি বা ছোট কোম্পানিগুলো আমরা কিন্তু এক ধরনের ইন্টেরিয়র, কিন্তু এটা টার্নকি প্রজেক্ট বলি আমরা, যে ডিজাইন এবং বিল্ড, যে ওনার বললো যে ডিজাইনও করেন একটু বানায়ও দেন। তো মানে কনসালটেন্সি ফি হিসেবে যেই টাকাটা মানে এর জন্য পাওয়া যাবে তার চেয়ে এটা একটা কনস্ট্রাকশন করলে দেখা যায় যে আরও কিছুটা, তো আলটিমেটলি কোম্পানি চালানোর জন্য ওই ডিজাইন বিল্ড প্রজেক্টগুলো আমরা করা শুরু করলাম। তো এখন আমরা স্পেশালিস্ট হচ্ছে আমার আরেকটা কোম্পানি আছে প্লাটনিক কনস্ট্রাকশন নামে, ওই কোম্পানিটা মাধ্যমেই আমরা যে হোটেলগুলোর মানে পুরো ইন্টেরিয়র ডিজাইন এবং কনস্ট্রাকশন করে দিই। আচ্ছা আচ্ছা, সবারই তো একটা নিজস্বতা একটা থাকে। আপনার স্থাপনার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো একটু বেশি খেয়াল রাখেন? মানে ওই যে 2-3টা বিষয়, একটা হচ্ছে যে পরিবেশ, পরিপার্শ্বিকতা এবং লোকাল ক্লাইমেট বা আমাদের জলবায়ুটা, এইটা একটা বিবেচনা করতে হবে। এবং আরেকটা জিনিস আমি চিন্তা করি, যেমন ধরেন যে ঢাকা শহরে আপনি দেখবেন যে আমাদের একটা এখন নিয়ম হচ্ছে যে 3 ফিট 3 ফিট করে ছাড়তে হবে, 6 ফিট হয়তো 2টা বিল্ডিংয়ের মাঝখানে গ্যাপ তৈরি হয়। তো দেখা যায় যে এক বিল্ডিং প্রাইভেসির জন্য কিন্তু পর্দাও খুলে রাখতে পারে না। এইটা কিন্তু আমি খুব মানে এমনভাবে চেষ্টা করি যে প্রাইভেসি তৈরি করে আলো বাতাসটা যেন ডিরেকশনটা খুবই বড় একটা কনসার্ন এটা। জি, যে যেন ব্যালকনি খুললাম তো আরেকজনের বেডরুম দেখা যায়। জি জি। তো ওই ডিজাইনটা তখন ওইভাবে করার চেষ্টা করি যে পাশে যদি আরেকটা বিল্ডিং থাকে এবং বা এই বিল্ডিংয়েরই আরেকটা পার্ট থাকে বা একটা ইউনিট থাকে, এই প্রাইভেসিটা যেন তৈরি করতে পারি, মানে এই এনশিওর করতে পারি আমরা, যেন যারা থাকবেন তারা এই জিনিসটা থাকতে পারে। তো আরেকটা ইন্টারেস্টিং যে হোটেল তো সাধারণত আমরা ডিজাইন করি সবসময় জানি যে আপনার এসি ইউজ করা হয়। আমি কিন্তু প্রথম বাংলাদেশে চালু করছি যে এসির পাশাপাশি যেন একটা ফ্যানও থাকে। আচ্ছা, বিশেষ করে ওই মানে যেসব হোটেলগুলো মানে ধরেন কি বলবো, এটাকে লেজার হোটেল বলি আমরা, যেটা যে কক্সবাজার বা এইসব ট্যুরিস্ট জোনে হয়ে থাকে আর কি। তো সবসময় তো আসলে এসি চালানোর দরকারও পড়ে না। আর আমি একটা জিনিস হেট করি হচ্ছে যে কার্টেন গ্লাস, বিদেশিদের মতো কার্টেন গ্লাস একদম সব বন্ধ। কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু 6 মাস পর্যন্ত ফ্যান দিয়ে কিন্তু চলতে পারি। 6 থেকে কোনো ক্ষেত্রে, যেমন মানে কোনো ক্ষেত্রে দেখা যায় আরও বেশি, এই শীতকালে 3 মাস প্লাস হচ্ছে যে শরৎকালে, এবং সব কিছু মিলে কিন্তু 6 মাসের মতন আমরা ফ্যান দিয়েই চলতে পারি। তাতে হয় কি এনার্জি এফিসিয়েন্সিটা বাড়ে এবং পরিবেশ দূষণটা কমে। যেমন মানে হিটটা কিন্তু ও যে ঠান্ডা করছে এসি, এই গরম বাতাসটা কিন্তু সে আবার বাইরে করছে, ফেলে দিচ্ছে। আমরা ফিজিক্সে পড়েছিলাম যে শক্তির ক্ষয় নাই, পরিবর্তন আছে, ওই রূপান্তর আছে। মানে সে কিন্তু ঠান্ডা বাতাসটা রূপান্তর মানে করছে হট বাতাস থেকে, গরম বাতাস থেকে, গরম বাতাসটা আবার বাইরে ছাড়ছে। তাতে পরিবেশটা খুব হয়ে যাচ্ছে, মানে বাইরে যারা থাকবেন, রাস্তাঘাট। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকা শহরটা এত বেশি কংক্রিটের একটা মানে কংক্রিট আচ্ছাদিত হয়ে গেছে যে এইটা একটা হিট আইল্যান্ডের মানে মতন পরিণত হয়েছে। কারণ আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু এত গরম কখনোই মানে শুধু কি তাই, আমরা যদি ঢাকা শহর নিয়ে কথা বলতে চাই আমাদের ঘন্টার পর ঘন্টা কথা বলার সুযোগ আছে। আমরা ঢাকা শহরকে যারা উপর থেকে দেখার সুযোগ পেয়েছি, মানে লাইক কখনো যদি মানে যদি একটু উঁচু ভবন থেকে দেখা যায় কিংবা একটা বার্ডস আই ভিউ থেকে দেখা যায়, তাহলে বুঝবো যে এই শহরটা আসলে একটা ইট পাথরের নগরী এবং সৌন্দর্য বলতে আসলে কিছুই নেই। শুধু অবাক হতে হয় যে এত মানুষ এখানে থাকে। কম্পারেটিভলি আপনি অন্যান্য দেশগুলোর কথা বলেন, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে অনেক পুরনো শহর আছে, কিন্তু সেগুলোর দিকে তাকালে মনে হয় যে কতটা নান্দনিক একটা ব্যাপার। তো
তো আমাদের এই শহর নিয়ে আসলে আমরা চিন্তিত কিনা, মানে আমরা মাঝে মাঝে ভূমিকম্পের কথা শুনি, বড় বড় দুর্ঘটনা হলে শত শত মানুষকে মরে যেতে দেখি, তারপরেও আমরা তাই থেকে যাই। চিন্তাটা করতে হবে অন্য লেভেল থেকে, মানে আপনি ঢাকা শহরের কথা ভুলে যেতে হবে। মানে বিশ্বের বড় বড় মেগা সিটির সাথে দেখবেন যে আশেপাশের সিটিগুলোর কানেক্টিভিটিটা খুব স্ট্রং। যেমন আমার পার্সোনাল মতামত হচ্ছে যে যদি ঢাকা শহরের পেরিফেরিতে যেই সিটিগুলো আছে 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের মধ্যে, ওই সিটিগুলোর সাথে যদি ঢাকার কানেক্টিভিটি, যেমন এলিভেটেড রেলওয়ে হইতে পারে, মানুষ যদি খুব অল্প সময় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যাতায়াত করতে পারে। সব মেগা সিটির কিন্তু চরিত্র এটাই যে বাইরে থেকে কমিট করে ওই সিটিতে আসে। তখন হবে কি, যেহেতু বাংলাদেশে ঢাকা সিটি হচ্ছে সবচাইতে বড় জব অপরচুনিটি ওয়ালা সিটি, সবকিছুর একটা বড় হাব। হ্যাঁ, যেমন আমার মা থাকেন ময়মনসিং, ওনাকে চিকিৎসা করার জন্য কিন্তু আমাকে ঢাকায় আসতে হয়। সবকিছুরই একটা জন্ম মৃত্যু সমস্ত কিছুর জন্য এখানে কানেক্টেড। তো এইটাকে তাহলে আমার কমিউট করার যদি স্কোপটা তৈরি করে দেওয়া যায়, তখন হবে কি, তখন মানুষ কিন্তু বাড়ি ঘরের আর তৈরি করার চেষ্টা করবেন না। তখন ওই স্পেসগুলো হয়তো এখন যেরকম বারবার, মানে একজন 3 কাঠা জমি যদি থাকে, সে মনে করে আমি পুরোটা জুড়েই বাড়ি বানাবো, কারণ আমার আসলে এটা তো হচ্ছে না বা এরকম, তো ওই জিনিসটা হয়তো কমবে। কারণ মানুষ এখানে আপনাদের কিছু করার আছে কিনা, যে খুব সেন্সিটিভ একটা বিষয় চলে আসছে, 3 কাঠা জমি। একটা হচ্ছে যে জমির আমাদের যেই বন্টন সেখানে খুব কম, 2 কাঠা 1.5 কাঠা 3 কাঠা জমি। তারপরে যেটা হয়, যখন একটা বাড়ি করতে যাচ্ছি, সেই বাড়ি নিয়ে আমাদের অনেক সারা জীবনের ইনভেস্ট আমরা সেখানে করি। তো আমরা সবসময় দেখি যে কেউ ছাড়তে চায় না চারপাশের জায়গায়, 1 ইঞ্চি ছাড়তে চায় না। আমাদের এই মানে যতটুকু পারে নিজের ভিতরে নিয়ে নেওয়ার একটা ব্যাপার। আমাদের ম্যাক্রো সেন্সগুলো কি অনেক কম, লাইক এই বাসা থেকে তো আমাকেই বেরোতে হবে প্রতিদিন সকালবেলা বিকেলবেলা, সো আমি সারাউন্ডিংটা চিন্তা করি না। এইটা হ্যাঁ, মানুষের অনেকটা হয়তো ক্যারেক্টারটা এরকমই, কিন্তু বাট আপনার সিস্টেমগুলো বা নিয়মকানুনগুলো এমনভাবে তৈরি করতে হবে, যেমন ধরেন আমি খুব হেট করি হচ্ছে এই 3 কাঠা 2 কাঠার প্লটকে, রাদার দেন সে উত্তরা যে নতুন সিটিগুলো হচ্ছে বা পূর্বাঞ্চল হচ্ছে, এইটাকে যদি একটা বড় চাঙ্ক অফ ল্যান্ড হতো, ওখানে যদি সরকার বা কর্তৃপক্ষ যদি এইটাকে ডিজাইন করে বলতো যে এই বিল্ডিং তোমাকে বানাতে হবে, এর হাইট হচ্ছে এত, আর অর্ধেক তোমাকে ছেড়ে দিতে হবে, বা তুমি 40% বেশি এটা গ্রাউন্ড কভারেজ করতে পারবে না, বাকি সব জায়গায় হয় তোমাকে গাছপালা লাগাতে হবে, লেক বানাতে হবে, এই জিনিসগুলো করতে হবে, মানে একটা সিস্টেমের মধ্যে। এই সিস্টেমটা ছাড়া যেমন এইবার হয়তো ডিটেল এরিয়া প্ল্যানে ওইটার উপর একটু জোর দিচ্ছে যে তাইলে কিন্তু যখন আপনার জমি থাকবে না, আপনার অ্যাপার্টমেন্ট থাকবে, তখন কিন্তু আপনি আর আইল নাই, আইল নিয়ে ঠেলাঠেলিও নাই, মানে বিষয়টা অনেকটা এরকম আর কি হবে আর কি। তো আমার মতে ওই দিকে যাওয়া উচিত, মানে রাদার দেন জমি অ্যালট করা। এখানে বোধহয় যারা আর্কিটেক্ট আছেন তাদেরও একটা রোল আছে, লাইক ছোট্ট একটা জমির মধ্যে তারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করে দিতে পারেন। আমরা দেখেছি কিন্তু ঢাকা শহরে এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো নিয়ে মানুষ খুব একটা জানেও না, আমার যেটা মনে হয়। জি না, আর্কিটেক্টের কাজই হচ্ছে ভ্যালু অ্যাড করা, আপনার ওই চ্যালেঞ্জটা নেওয়া যে আপনার যে লিমিটেশনগুলো আছে ওই লিমিটেশনগুলো ওভারকাম করে কিভাবে আপনাকে একটা ভালো জিনিস দেওয়া, একদম স্বাস্থ্যসম্মত দেওয়া। যেমন আমি একটা বইয়ে পড়েছিলাম যে আর্কিটেকচার হচ্ছে আপনার নন সায়েন্টিফিক কোশ্চেনের সায়েন্টিফিক আনসার। তো ওই সায়েন্টিফিক্যালি কিন্তু আর্কিটেকচার ওই কাজটাই করে যে কিভাবে আলো বাতাস আসবে, স্বাস্থ্যসম্মত তৈরি হবে। কিন্তু ওই যে যতক্ষণ আপনি মানে তারপরেও দেখা যাবে যে, যেমন একটা উদাহরণ দিয়েই বলি, আমি আমার যে ময়মনসিং হচ্ছে আমার মানে কি বলবো সব কিছুই, মানে বেড়ে ওঠা এবং শিক্ষা দীক্ষা সব কিছুই, ওখানে কিন্তু আমি খুব একটা বিল্ডিং করতে পারি নাই। তার কারণ ওখানে হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে ডিমান্ড হচ্ছে 2টা ডিজাইন করতে হবে, একটা হচ্ছে সিটি কর্পোরেশনে জমা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে বানানোর জন্য, এবং ওই ডিজাইন আর এই ডিজাইনের মধ্যে পার্থক্য। তো এরকম মানে ক্লায়েন্ট দেখা যায় আত্মীয় স্বজনও ভুল বুঝে যখন বুঝাতে যাই, বলে সবাই তো করছে, আপনি করছেন না কেন। তো এই জায়গাটাতে আসলে এটা শুধু আর্কিটেক্টরা পারবে না আর কি, এটা সবাই মিলে যদি হয়, মানে মানে ধরেন আমরা যতই বলার চেষ্টা করি দেখা যাবে যে আমি হয়তো করছি না, আর্কিটেক্ট পারবে যদি সবাই যদি একমত হন যে না আমি নিয়মের বাইরে আসলে কিছু করব না, এখানে যেই গ্যাপটা ছাড়তে হবে, যেই সেটব্যাকটা ছাড়তে হবে, সবাই যদি এই মানসিকতা ধারণ করেন। এইটা আমরা আমাদের ইনস্টিটিউট থেকে মানে যখন একজন অ্যাসোসিয়েট মেম্বার থেকে মেম্বার হয় তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি যে আমাদের উপরে কিন্তু আমরা যেহেতু বিল্ট এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি,
এই পরিবেশটা কিন্তু আমাদের হাতেই ভালো হবে, আমাদের হাতেই নষ্ট হবে। আমরা যদি সচেতন না হই তাইলে এই যে এরকম হিট আইল্যান্ডের মতন একটা বসবাস অযোগ্য একটা সিটি বা একটা তৈরি হবে, জায়গা তৈরি হবে। তো এইটা আমরা সবসময় বোঝানোর চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউট, যদিও আমরা সংখ্যায় কিন্তু খুব কম, মানে ধরেন আমাদের সব মিলিয়ে আমরা হয়তো 5,000 স্থপতি আছি বাংলাদেশে। তো এদের মধ্যে হয়তো রেজিস্টার্ড স্থপতি 1,000 জন, এরকম মানে সংখ্যা কিন্তু আমরা খুবই নগণ্য। এবং আমাদের কথা অনেক সময় হয় কি যে একটা পর্যায়ে গিয়ে যখন ডিজাইন কনস্ট্রাকশন শুরু হয়ে যায় তখন কিন্তু ক্লায়েন্টের, এটা আমাদের একটা বলবো যে দুর্ভাগ্য বা আমাদের হয়তো অক্ষমতা, আমরা ক্লায়েন্টের কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যায় হচ্ছে কন্ট্রাক্টর। আপনার ঢাকার বাইরেও বেশ কিছু স্থাপনা রয়েছে, তো এমনিতে আমরা কথা বলছিলাম যে সবাই একটু ঢাকা কেন্দ্রিক, কিন্তু ঢাকার বাইরে ক্লায়েন্টগুলো আসলে কেমন হয়, তাদেরকে কনভিন্স করতে মানে কতটুকু সহজ হয় আসলে বিষয়গুলো? তাদেরকে আমি বলবো যে এটা খুব বিশেষ করে ঢাকার বাইরে যারা আসেন ছোট ছোট মানে ছোট বড় অনেক ধরনের করার জন্য, বিল্ডিং করার জন্য, ওই যে আর ওখানে আমি কাজ করতে পছন্দ করি। তার কারণ হচ্ছে যে ওখানে জায়গাটা এখনো অনেকটা ভালো আছে, মানে চ্যালেঞ্জটা হচ্ছে খুবই কম এবং আশেপাশে অনেক ভালো ফিচার্স থাকে, যে ফিচার্সগুলো আসলে বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসা যায়। এবং একটা রিসেন্টলি এটা স্কুল করছিলাম, তো ভদ্রলোক ওখানে একটা নিজস্ব তার বাগান আছে। তো বললাম যে এইটাই তো একটা মানে ফলের বাগান, বিরাট আর কি, বেশ বড়। বললাম যে এইটাই তো একটা ফিচার। উনি বলে যে না, আমার ফলের বাগানের কিছু অংশ। আমি বললাম না, আপনার ফলের বাগান আমি টাচ করবো না, ওইটা ওইরকমই থাকবে, ওর পাশে যতটুকু জায়গা আছে ওর মধ্যেই আমি ফিট ইন করবো আপনার যেই চাহিদাগুলো, যে তো এই ধরনের স্কোপটা বেশি থাকে। আর ওই যে বললাম যে আর্কিটেক্ট কিন্তু সবসময় একটা ভ্যালু অ্যাড করে বিল্ডিংটার সাথে, মানে ধরেন ওইটা সেন্সিটিভ যে আর্কিটেক্ট, এটার সংখ্যা হয়তো আপনি কম পাবেন। সেন্সিটিভ আর্কিটেক্ট কিন্তু একটা টিনের বাড়ি হলেও বা একটা মানে কুড়ে ঘর হলেও বা একটা বাঁশের বাড়ি হলেও কিন্তু ওখানে ভ্যালু অ্যাড করে, যার সেন্সিটিভিটি আছে। কিন্তু সেন্সিটিভিটিটা যখন থাকবে না তখন কিন্তু সে একটা ডিজাস্টার তৈরি করবে। এবং দেখা যাবে যে ওইটাই কিন্তু মানে পরিবেশ এবং ওই বসবাসের জন্য একটা মারাত্মক একটা তৈরি হবে। এবং পরিবেশকে রিড করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কমন পিপলদের কাছে আসতে চাই। আপনি একটু আগে বোধহয় একটা টাচ করেছিলেন যে কন্ট্রাক্টর। আসলে একটা বাড়ি যখন কেউ নির্মাণ করেন, একেবারেই মধ্যবিত্ত পর্যায়ের আমি যেটা বলছি, এখনও মানুষের চিন্তাভাবনা হচ্ছে যে ইট বালি সিমেন্ট, এর বাইরে আসলে মানুষ চিন্তা করতে চায় না। ইন্টেরিয়র তো আরও অনেক পরের বিষয়, রাইট? সো এই জায়গাগুলোতে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ইন্টারনেটের যুগে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যারা বিশেষ করে লোকাল কন্ট্রাক্টর আছেন তারা বিভিন্ন রকমের ডিজাইন ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, করে তারা একটা স্যাম্পল দেখান, ওইভাবে আর কি বাড়ি তৈরি করে দিচ্ছেন। তো এখানে আসলে আপনাদের ভূমিকাটা কি? মানে আপনারা কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন এক্সক্লুসিভ বা প্রাইসের কারণে? প্রাইসের কারণে বলবো না, আমি বলবো যে আমরা এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি। এইটা আমরা মানে ইনস্টিটিউট থেকে চেষ্টা করছি যে কী করে একজন আর্কিটেক্ট মানে এঙ্গেজ করলে তার কি সুফল সে পাবে, যেমন যে কস্ট এফেক্টিভ হয়ে যায়। কারণ আমরা হচ্ছে ইট গুনে কিন্তু ডিজাইন করি যে আপনার এটাতে একটা রুম বানাবো, ওখানে যেন টাইলসটা কাটা না পড়ে। তাহলে যে একটা টাইলস থেকে যদি কিছু অংশ কাটা পড়ে সেটা তো ওয়েস্টেজ হবে। তো এইরকম সেন্সিটিভলি যখন ভালো আর্কিটেক্ট ডিজাইন করবে এবং এটা ক্লায়েন্টকে যখন আমরা বুঝাতে পারবো, তখন কিন্তু তার ওই ফিটা ব্যাপার না। ওনার দেখা যাবে যে যেমন রিসেন্টলি আমি একটা প্রজেক্ট আমি করলাম, তো ওখানে এরকম একটা মানে ওনার একটা জায়গা আমি তৈরি করে দিলাম, 6 তলা বিল্ডিং, প্রায় 150 করে এরকম, প্রায় আপনার এরকম 3000 স্কোয়ার ফিটের মতন বেড়ে গেল। তো ওনাকে আমি বললাম যে দেখেন, এই যে 3000 স্কোয়ার ফিট আজকের বাজার মূল্য যদি 10,000 টাকা করে ধরেন, তাহলে এটার দাম কত? 30 লাখ টাকা। আপনি আমাকে ফি দিবেন কত? তো আর্কিটেক্টরা কিন্তু ভ্যালু অ্যাড করে এবং এই ভ্যালু অ্যাডটা কিন্তু উনি বেনিফিটেড হন এবং সারা জীবন ধরে কিন্তু ওটার ভাড়া পাবেন উনি। তো এই জিনিসটার সাথে কিন্তু আপনি টাকার বিষয়টা মানে কম্পেয়ারেবল না, বরঞ্চ ওই সেন্সিটিভলি ডিজাইন করলে আপনার বিল্ডিংয়ের সে যেইভাবে কস্ট এফেক্টিভ করবে। এবং আরেকটা ঘটনা বলি, যেমন আমাদের বাড়িধারা থেকে বিল্ডিং করা ছিল, তো ওনার বলছেন যে
আমার বিল্ডিং অন্য বিল্ডিংয়ের চাইতে বেশি ভাড়া হয় এবং বিদেশিরা নেয়। তো মানে এটা খুব ভালো জিনিস। আমি বললাম যে আপনি কি কখনো চিন্তা করেছেন যেটা কেন হয়? তো বললো যে না কখনো। আমি বললাম যে আপনার বিল্ডিং বাড়িধারাতে একমাত্র বিল্ডিং যেটাতে 2টা সিঁড়ি আছে, সেপারেট একটা ফায়ার স্টেয়ার, কিন্তু আপনি তখন জানলে এটা নিয়মের বাইরে আপনি করতে দিতেন না, কিন্তু আমি এটা করে দিছি। ওই লাইফ সেফটি ইস্যুর কারণে কিন্তু বিদেশিরা আপনাদের এটা ভাড়া নিচ্ছে এবং বেশি ভাড়া দিয়ে অনেক কিছু চেক করে তারপরে তারা উঠে পারে। সেই জন্য যে আর্কিটেক্ট কিন্তু ভ্যালু যেভাবে অ্যাড করতে পারে, সেই ভ্যালুর সাথে হয়তো মানে ওই যে আপনি যেটা বলছিলেন যে ধরাছোঁয়ার বাইরে না, মানে ধরাছোঁয়া সামহাউ এই সেন্সটা ক্লিয়ার না, এবং এটা ক্লিয়ার করতে হবে আমাদেরকে, কারণ দিন শেষে আমাদের এটা সারা জীবনের একটা সঞ্চয়, এবং এটা এমনই হওয়া উচিত যেখানে কোনো আসলে স্যাক্রিফাইস থাকা উচিত না এবং কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না। চমৎকার একটা আড্ডা হলো আপনার সঙ্গে, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিশেষভাবে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি, ভালো থাকবেন। খুব এনজয় করলাম আপনাদের সাথে আড্ডা। ভালো থাকবেন। জি।